দীর্ঘ ৮ থেকে ৯ ঘন্টার পথ পাড়ি দিয়ে আহাদ রাজারা যখন নাখা ফুম পৌঁছালো ততক্ষণে দিনের আলো প্রায় শেষ। পশ্চিমে সবুজ পাহাড়ের সারিগুলোর আড়ালে সূর্য ডুবে গেছে। নাফাফুমের মতো জায়গায় সাধারণত রাত কাটানোর অনুমতি মেলে না। জায়গাটা বন্য, দুর্গম, আর এখানকার রাতের নিস্তব্ধতা ভীতিকর। কিন্তু আহাদ রাজা আগেই সব ঠিক করে রেখেছে। স্থানীয় এক পাহাড়ি গাইডের মাধ্যমে বিশেষ অনুমতি নিয়ে রেখেছে তারা। তুহিন আর রিয়াদ আহাদের নির্দেশে ঝর্ণার পাশের উঁচু একটা ঢিবিতে জায়গা ঠিক করে। জায়গাটা ছোট কিন্তু নিরাপদ। ঢিবির নিচ দিয়ে ছোট্ট একটা ঝিরি বয়ে গেছে, সেখানে ঝর্ণার পানি এসে পড়েছে অবিরাম শব্দে। সবাই মিলে ব্যাগ থেকে ক্যাম্পিংয়ের সরঞ্জাম নামাতে লাগলো। ছোট ছোট 2টা তাঁবু খাটিয়ে নিল ঢিবির মাঝখানটায়। তবে 2 তাঁবুর মাঝখানে বেশ খানিকটা দূরত্ব রেখেছে। আহাদ রাজা ছোট্ট একটা হ্যাজাক লাইট জ্বালিয়ে দিল তাঁবুর পাশে। রিয়াদ কিছু কাঠ একত্র করে আগুন জ্বালিয়ে দিল, আর তাতেই অন্ধকার ভেদ করে চারপাশে এক চিলতে উষ্ণতা ফিরে এলো। সব গুছগাছ শেষে সবাই ক্লান্ত হয়ে বসে পড়ল। রিদি ট্রেকিংয়ে আনা ইনস্ট্যান্ট নুডলস আর গরম কফির মগ এনে সবার হাতে হাতে ধরিয়ে দিল। আহাদ রিদির হাত টেনে নিজের পাশে বসালো। রিদি একটু ইতস্তত করছিল তার পাশে বসতে তুহিন আর রিয়াদকে দেখে। তবুও আহাদের চোখের ইশারায় সে আপত্তি জানাতে পারল না। ধীরে ধীরে বসে পড়ল তার পাশে। মুগ্ধ চোখে চারপাশটা দেখতে লাগলো। আহাদ কফির কাপ থেকে চমক তুলে কিঞ্চিত কপাল গুছিয়ে তাকালো তার প্রেয়সীর দিকে। মৃদুস্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে? কি দেখেছ? কোনো প্রবলেম? রিদি হকচকিয়ে তাকালো, হালকা হেসে বলল, আহ, দেখছি জায়গাটা সত্যিই সুন্দর। তুহিন হাসল, আগুনের কুণ্ডলিতে কাঠের টুকরো ছুঁড়ে দিয়ে বলল, দিনের বেলা দেখলে আরো প্রেমে পড়বেন ভাবি। সকাল হলেই বুঝবেন আসল নাকাফুম কাকে বলে। আপনারা এর আগেও এসেছিলেন এখানে? কৌতূহল নিয়ে প্রশ্ন করল রিদি। তুহিন এবার নড়ে চড়ে সোজা হয়ে বসল, যেন গল্প করার জন্য প্রস্তুত। গলা পরিষ্কার করে বলল, হ্যাঁ, কলেজে পড়ার সময় এসেছিলাম একবার। আহাদও ছিল সাথে। অনেক পুরনো ঘটনা, কিন্তু এখনকার সৌন্দর্য একটু বদলায়নি। একটু থেমে সে আবার বলল, তখন একটা মজার ঘটনাও ঘটেছিল। কি ঘটেছিল? রিদি আগ্রহ নিয়ে তাকালো। তুহিন একটু নাটকীয় ভঙ্গিতে বলতে শুরু করলো, তখন আমাদের টিমের লিডার ছিল আহাদ, কিন্তু সে বারবার টিমের লিডার বানিয়েছিল অন্য একজনকে, যার সাথে আহাদের কখনোই বনিবনা হতো না। তাই আহাদ তাকে লিডার বলে মানতেও রাজি ছিল না। তবে বাধ্য হয়ে সেই টিমের সাথেই আসতে হয়েছিল। তো এখানেই ঘটেছিল আসল মজাটা। স্টপ ইট তুহিন। গর্জে উঠল আহাদ রাজা। চোখ রাঙ্গিয়ে তাকালো তুহিনের দিকে। তুহিন হেসে বলল, কি? স্টপ ইট? তুই স্টপ ইট? দাঁত কিরমির করে তুহিনের দিকে তাকিয়ে রইল আহাদ রাজা। তবে তুহিন সেই দৃষ্টি উপেক্ষা করে আবারও বলতে শুরু করলো। আপনার স্বামী কি করেছে জানেন? রিদি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, কি করেছে? আপনার স্বামী লুকিয়ে সেই লিডারের প্যান্টের বিছুটি পাতা ঢুকিয়ে দিয়েছিল। কি? রিদির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। রিয়াদ হো হো করে হেসে উঠল। হ্যাঁ, সবাই মিলে পাহাড়ি পথে হাঁটছিলাম। হঠাৎ সেই ছেলেটা চিৎকার দিয়ে ছটফটাতে শুরু করলো। শেষমেশ সহ্য করতে না পেরে পাশের একটা পুকুরে ঝাঁপ দিল। ভাবতে পারেন? রিয়াদ হাসতে হাসতে বলল, ভাই, আপনি তো খুব ডেঞ্জার ছিলেন। ওতেই শেষ না রিয়াদ। পরের দিন সে ছেলেটার কফিতে জামাল গোটা মিশিয়ে দিল। আর যখন বেচারা ওয়াশরুমে দৌড়াদৌড়ি শুরু করলো, রাজা সাহেব বাইরে থেকে দরজা বন্ধ করে নিচ দিয়ে পটকা ছুরি মারলো। এমন শিক্ষা পেয়েছিল যে লিডার হওয়ার স্বাদ মিটে গিয়েছিল তার। এরপর থেকে আহাদ রাজার নাম শুনলে তেলে ঢেলে পালাতো। কিন্তু এর জন্য আহাদকে শাস্তি হিসেবে কান ধরে দাঁড় করে রেখেছিল আমাদের ডিপার্টমেন্টের হেড। পাক্কা আধ ঘন্টা কান ধরে দাঁড়িয়েছিল। তুহিন নিজেই হো হো করে হেসে উঠল। রিয়াদ অবাক হয়ে আহাদের দিকে তাকিয়ে বলল, ভাই, আপনি তো খুব দুষ্টু ছিলেন। শুধু দুষ্টু না, পিএইচডি করা বজ্জাত ছিল। ওকে কান ধরিয়েছিল বলে সে সেই হেডের চেয়ারে সুপার গ্লু রেখে দিয়েছিল। হেড চেয়ারে বসতেই সাথে সাথে চেয়ার সাথে আটকে গেল। এরপরে করুণ অবস্থা হয়েছে, সেটা না হয় নাই বললাম। অবশ্য এখনো ওইরকম বজ্জাতই আছে। কথায় আছে না, কুত্তার লেজ 12 মাস চুঙ্গায় ঢুকায় রাখলেও সোজা হয় না।
সব ঠিক ছিল, কিন্তু তুহিনের শেষ কথাটা শুনে আহাদ রাজা চোয়াল শক্ত হয়ে গেল। রক্তচক্ষু করে তুহিনের দিকে কটমট করে তাকিয়ে আছে। তুহিন সেটা খেয়াল করলো না, বরং সে নিজেই হেসে লুটিপাটি খাচ্ছে, সাথে রিয়াদও। হৃদি আর চোখে তাকালো পাশে বসে থাকা আহাদ রাজার দিকে। তার মুখের ভঙ্গি দেখে হৃদিও মুখ টিপে হেসে ফেলল। এতে আহাদের রাগ আরও দ্বিগুণ বেড়ে গেল। তুহিনের বাচ্চা। গর্জে উঠল আহাদ। আগুনের আলোয় তার মুখটা যেন আরও গাঢ় লাল হয়ে উঠল। এক মুহূর্তের হাসি থেমে গেল সবার। বাতাস ভারী হয়ে উঠল। হৃদি স্তব্ধ হয়ে তাকিয়ে আছে আহাদের দিকে। তার গলায় গর্জন। আমাকে নিয়ে ফান করতেছিস? তুহিন কৃত্রিম হাসি টেনে অপর নিচ মাথা দোলালো, অর্থাৎ হ্যাঁ। আহাদ আবার দাঁতে দাঁত পিষে গর্জে উঠল। তুহিন? তুহিন বুঝতে পারল রাজা সাহেব রেজায় রেগে আছে, তাই সে দ্রুত উঠে পড়ল। রিয়াদকে উদ্দেশ্য করে বলল, চল রিয়াদ, একটু ঠান্ডা হাওয়া খেয়ে আসি। মন্ত্রী সাহেব ঠান্ডা না হওয়া পর্যন্ত আশেপাশে থাকা নিরাপদ না। রিয়াদ হেসে তার সঙ্গে বেরিয়ে গেল। তারা একটা টর্চ জ্বালিয়ে সামনের দিকে এগিয়ে গেল। আহাদ রাজার নির্দেশ অনুযায়ী তাদের বোর্ড চালকরাও তাদের বোর্ড নিয়ে অপেক্ষা করছিল। তুহিন আর রিয়াদ সেদিকেই গেল। আহাদ রাজা তখনও রাগে ফুঁসছে। হৃদিতা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য একটু নড়ে তার পাশে ঘেঁষে বসল। দুহাতে তার বাহু জড়িয়ে আলতো করে মাথাটা রাখল তার কাঁধে। আহাদ আর চোখে সেদিকে তাকালো। এক পলকেই তার রাগ ঠান্ডা বরফের ন্যায় হয়ে গেল। সেও হাত বাড়িয়ে পিছন থেকে জড়িয়ে নিল নিজের প্রেয়সীকে। রাত বাড়ল। চারদিকে ঘন অন্ধকার। ঝিঝি পোকার ডাক, বুনো পাখির আর্তনাদ আর ঝর্ণার জলপ্রপাতের একটানা গর্জন ছাড়া আর কোনো শব্দ নেই। ঢিবির আশপাশের ঘন জঙ্গলে মাঝে মাঝে জোনাক পোকার দল জ্বলে উঠছিল, যেন কোনো গোপন ভাষার সংকেত। কিছুক্ষণের মধ্যেই ঘন মেঘের আড়াল থেকে একটা পূর্ণ চাঁদ উঁকে দিল। চাঁদের আলো যখন চারপাশে ছড়িয়ে পড়ল, তখন দৃশ্যপট সম্পূর্ণ পাল্টে গেল। আলো আধারিতে ঝর্ণার জলপ্রপাতের সাদা মুক্তার মতো জলকণাগুলো বাতাসের আর্দ্রতায় চিকচিক করছে। মাথা তুলে আকাশের দিকে তাকাতেই হৃদি স্তব্ধ হয়ে গেল। সেখানে অসংখ্য তারার মেলা। শহরে আলোয় অভ্যস্ত চোখে এত তারার সমাহার আগে কখনো দেখেনি হৃদি। আহাদ রাজার কাঁধে মাথা রেখে বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল অসীম আকাশে। মনে হচ্ছিল যেন কেউ কালো মখমলের কাপড়ে হীরার গুঁড়ো ছিটিয়ে দিয়েছে। নিজের প্রেয়সীর সেই মায়াবী দৃষ্টির দিকে পলকহীনভাবে তাকিয়ে রইল আহাদ রাজা। তার মনে হলো এই পৃথিবীতে এর চেয়ে সুন্দর কিছু আর হতে পারে না। তার ঠান্ডা হাত দুটো নিজের হাতের তালুর মধ্যে নিয়ে নিল। অতঃপর তার দৃষ্টি অনুকরণ করে তাকালো আকাশের পানে। গুনগুন করে গেয়ে উঠল, রাতেরি আধারে অজানা ছোঁয়া, মায়াবী চোখে কি মায়া, যেন গোধূলি আবির মাখা, কি নেশা চড়ালে, কি মায়া জড়ালে, কি নেশা চড়ালে, কি মায়া জড়ালে। মৃদু হাওয়ায় আহাদ রাজার চুলগুলো উড়ছে। হৃদিতা গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে আছে সেই মানুষটার দিকে। প্রথমবার আহাদ রাজার এই অমায়িক কণ্ঠে গান শোনার সৌভাগ্য হলো হৃদির। নিজের প্রেয়সীকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে হালকা হেসে আহাদ রাজা জিজ্ঞেস করে, কি দেখছো এভাবে? আপনাকে? আমার লজ্জা করে না বুঝি? হালকা হাসলো হৃদি, বলল, আপনি এত সুন্দর গান গাইতে পারেন, জানা ছিল না। এখন অনেক কিছুই তোমার অজানা জানো। আহাদ রাজাকে জানতে হলে আরো কাছাকাছি আসতে হবে। হৃদি তার কণ্ঠের গভীরে সুরে লুকানো ইঙ্গিতটা বুঝতে পারল। হালকা লজ্জায় চোখ নামিয়ে অন্যদিকে তাকালো। ঠিক তখনই তার চোখ পড়ল ঢিবির কিনারা ঘেঁষে একটা সরু পথের দিকে, যেখানে অসংখ্য জোনাকি আলো ঝলমল করছে। হৃদি উৎসাহ সহ ভরে বলল, চলুন না ওই দিকটায় যাই। আহাদ রাজা ঘুরে তাকালো সেদিকে, কিছুটা বিচলিত হয়ে বলে উঠল, মাথা খারাপ? দেখি তো মনে হচ্ছে কোনো ভূতের গুহা। হৃদি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, আপনি ভূতকে ভয় পান? সে নিজের দুর্বলতা লুকিয়ে ঠোঁটে আত্মবিশ্বাসী হাসি টেনে বলল, আহাদ রাজা পাবে ভূতের ভয়? তাহলে যেতে চাইছেন না কেন?
তোমার কথা ভেবে যেতে চাইছি না। সেখানে গেলে যদি ভূত আমার সুন্দরী বউটাকে নিয়ে যায়, তখন তো আমি এতিম হয়ে যাব। বউ না থাকলে কেউ এতিম হয় না। আর আমার আব্বু বলেছে ভূত টুত বলতে কিছুই হয় না। হ্যাঁ, জিন আছে, তাদের মধ্যে ভালো জিন খারাপ জিন হয়। খারাপ জিনেরা মানুষদের ভয় দেখায়, ক্ষতি করার চেষ্টা করে, তাই মানুষ খারাপ জিনটাকে ভূত বলে সম্বোধন করে। ওই সম্বোধন যেহেতু করে, তার মানে ওইটাই ভূত। তার মানে আপনি যাবেন না? না। এই সোজাসাপটা না এর উত্তরে হৃদির মুখ কালো হয়ে গেল। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ঠোঁট ফুলিয়ে উঠে গটগট করে তাঁবুর ভেতরে ঢুকে গেল। আহাদ স্পষ্ট বুঝতে পারে তার প্রেয়সীর অভিমান, তবুও সেদিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, তোমার অভিমানের থেকে আমার যান বাঁচানো ফরজ, জানো? আমি মরে গেলে তুমি এত ভালো কি বাসবে? একটা ভারী নিঃশ্বাস ছাড়ল। এমন সময় শুকনো পাতার মর্মর শব্দ ভেসে এলো। প্রথমে গ্রাহ্য করল না আহাদ, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই শব্দটা স্পষ্ট হতে লাগলো। নিয়মিত ভারী, ধীরে ধীরে কাছে আসছে। কপালে গভীর ভাঁজ পড়ল তার। সামান্য ঘাড় বাঁকিয়ে ঘুরে তাকাতেই তার বুকের ভেতরটা ধক করে উঠল। একটা লম্বা ছায়ামূর্তি, আর সবচেয়ে ভয়ঙ্কর তার দুটো মাথা। সে তড়াক করে দাঁড়িয়ে পড়ল। মুখের সব রং মুহূর্তেই লোপাট, কণ্ঠ শুকিয়ে একদম ফিসফিসে হয়ে গেল। ভূত? সাদা চাদরের মতো পোশাক পরা দুটো মাথাওয়ালা ভূতটা এগিয়ে আছে। তার গলার সেই অস্বাভাবিক স্বর শুনে হৃদি তাঁবুর পর্দা সরিয়ে বেরিয়ে এলো। কিছু বলতে যাবে এমন সময় তার চোখেও ধরা পড়ল সেই অদ্ভুত ছায়াটা। দুটো মাথা, দুটোই সমান লম্বা, সাদা চাদরে মোড়া, যেন অদ্ভুত এক অবয়ব। হৃদির গলা শুকিয়ে গেলেও নিজেকে সামলানোর চেষ্টা করল, কিন্তু সামনের দৃশ্য দেখে তারও সারা শরীর কেঁপে উঠল। সে যতই বলুক ভূত টুত কিছু নেই, কিন্তু ভিতরে ভিতরে সেও ভয় পায়। তাছাড়া এখন সেই দ্বিমুখা সাদা ভূতটা তার দিকেই এগিয়ে আসছে। সে তোতলাতে তোতলাতে চেঁচিয়ে উঠল, ভূ- ভূত ভূত! আহাদ এক ঝটকায় আগুনে জ্বলন্ত পোড়া একটা কাঠ তুলে নিল। হৃদিকে নিজের দিকে টেনে এক হাতে জড়িয়ে নিল, যেন নিজের প্রেয়সীকে রক্ষার চেষ্টা। জ্বলন্ত পোড়া কাঠটা সামনে বাড়িয়ে বলে উঠল, খবরদার, আমার বউয়ের দিকে নজর দিবি না, তাহলে কিন্তু থাপড়া চেহারা নকশা বলতে দেব। কিন্তু সেই সাদা কাপড়ে মোড়ানো মাথা দুটো আরেকটু এগিয়ে এলো। সে ভোরকে হৃদিকে নিয়ে এক ধাপ পিছিয়ে গেল। হৃদি তার বুকে লেগে আছে। আহাদ পোড়া কাঠ ছুঁড়ে মেরে মন্ত্র উচ্চারণের মতো করে বিড়বিড় করে বলে উঠল, এচিং বিচিং চিচিং ছা, ভূত তুই সরে যা, ইকরি মিকরি চাম চিকরি, নইলে তোরে দেব খামচি। খেতে না চাইলে হাত রজার মার, লেজ গুটিয়ে যা পগার পার। হৃদি চোখ গোল গোল করে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল আহাদ রাজার দিকে। এটা কি ছিল? কবিতা, না ভূত তাড়ানোর মন্ত্র? হৃদি হাসবে না কাঁদবে বুঝতে পারল না। অবিশ্বাসে তাকিয়ে আছে তার দিকে। যে আহাদ রাজার ভয়ে সবাই কাঁপে, সেই আহাদ রাজা কিনা ভূতকে ভয় পায়। আহাদের এমন মন্ত্র শুনে সাদা চাদরের নিচে থাকা তুহিন আর রিয়াদ তবদা খেল। একে অপরের দিকে তাকিয়ে মুহূর্তেই হো হো করে অট্ট হাসিতে ফেটে পড়ল। এক একজন হেসে লুটোপুটি খাচ্ছে। তাদের চাদর সরে যেতেই চাঁদের আর আগুনের ম্লান আলোয় তাদের মুখ ভেসে উঠল। হৃদি স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। বিস্মিত কণ্ঠে বলে উঠল, তুহিন ভাইয়া, রিয়াদ ভাইয়া! অতঃপর নিজের বুকে নিজে থুথু দিয়ে বলল, ভয় পাইয়ে দিয়েছিলেন তো। তুহিন আর রিয়াদ হাসতে হাসতে প্রায় নুইয়ে পড়ল। কিন্তু আহাদের দিকে চোখ পড়তেই দুজনের হাসি উবে গেল। আহাদের চোখ তখন লাল, মনে হচ্ছে চোখের ভিতর থেকে আগুন বের হচ্ছে। কপালে শিরা ফুলে উঠেছে। চোয়াল শক্ত করে দাঁতে দাঁত পিষে গর্জে উঠল। তুহিনের বাচ্চা। তুহিন একটা কৃত্রিম হাসি টেনে আনলো মুখে। মজা করতে গিয়ে ভুলেই গেছিল সে কার সাথে মজা করছে। আহাদ তার দিকে তেড়ে আসতেই সে ছুটে দৌড় দিল, সাথে রিয়াদও। আহাদ পিছু নিল দুজনের, কিন্তু কিছুটা গিয়ে পিছন ফিরে তাকালো। সেখানে হৃদি একা দাঁড়িয়ে আছে, হালকা কাঁপছে। আহাদের শরীর গরম, রাগ এখনো মাথা থেকে নামেনি, কিন্তু তার প্রেয়সীকে একা ফেলে যাওয়া তার পক্ষে অসম্ভব। তাই সে আবার ফিরে এলো। হৃদিকে এক হাতে নিজের বক্ষস্থলে টেনে নিল, আলতো করে বুকের সাথে জড়িয়ে রাখল। কিন্তু মনে মনে স্থির করল এই দুটার একটা শায়েস্তা করতেই হবে। ভোরের আলো ফুটতেই নাখাফুম ঝর্ণার ঝলমলে অপরূপ সৌন্দর্য ফুটে উঠল।
ঝর্ণার গর্জন আর পাহাড়ি জঙ্গলের ঠান্ডা বাতাস মিশে এক অদ্ভুত রহস্যময় নীরবতা তৈরি করেছে, যেন প্রকৃতি তাকে ঘিরে রাখার জন্য এক নরম চাদর বিছিয়ে দিয়েছে। এমন সময় পাখিদের কিচিরমিচির আর কাঠ কাটার ঠকঠক শব্দে হৃদিতার ঘুম ভাঙল। সারা রাত জঙ্গল ভীতি আর টুকটাক শব্দে তার বুক ধরফর করছে। শেষ রাতের দিকে গিয়ে একটু চোখ লেগেছে। ঘুম ভাঙতেই সে ধীরে ধীরে উঠে বসল। চোখ কসলাতে কসলাতে প্রথমেই লক্ষ্য করল আহাদ রাজা পাশে নেই। বুকের ভেতর হালকা কাঁপুনি ছড়িয়ে গেল। দ্রুত তাঁবুর পর্দা সরিয়ে বাইরে বেরিয়ে এলো। সূর্যের কোমল তাপ গায়ে লাগতে কেমন উষ্ণতা অনুভব করল সে। চারিদিকে চোখ বুলিয়ে অপলক দৃষ্টিতে দেখতে লাগলো। সবুজে ঘেরা পাহাড়, ঝর্ণার পানি, রোদের আলো, সব মিলে এক অপূর্ব দৃশ্য যেন স্বপ্নের মতো লাগছিল। ঠিক তখনই তার চোখ আটকে গেল ডান দিকের ঢিবির কোণায়। সেখানে আহাদ রাজা কুড়ালের সাহায্যে কাঠ ফালি করছে। তার গায়ে কালো মেগি হাতা টি শার্ট, যার কারণে তার বাহুর টানটান পেশি পুরো উন্মুক্ত। সকালের হালকা রোদে তার কপালের ঘাম চিকচিক করে উঠছে। কাঠ তোলার সঙ্গে সঙ্গে তার বুক ওঠানামা করছে। প্রতিটা নড়াচড়ায় শরীরের পেশিগুলো আরও স্পষ্ট হয়ে উঠছে। হৃদি একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে কেমন যেন আনমনে। হঠাৎ আহাদের নজর পড়তেই সে থেমে হৃদির দিকে তাকালো। ক্লান্ত হাঁপানোর শব্দ দূর থেকেও শোনা যাচ্ছে। হৃদির ঘোর ভাঙল। সে অপ্রস্তুতভাবে চোখ নামিয়ে নিল, কিন্তু ততক্ষণে আহাদ দু আঙ্গুল দিয়ে ইশারা করে তাকে কাছে ডাকছে। হৃদি ছোট ছোট পা ফেলে এগিয়ে এলো। আহাদের ঠিক মুখোমুখি দাঁড়াতেই তার গায়ের ঘামের গন্ধ আর তীব্র নিঃশ্বাসের শব্দ পরিষ্কার শোনা গেল। আহাদ তার প্রেয়সীর ওড়নার এক কোণা ধরে নিজের কপালের ঘাম মুছতে লাগল। হৃদি নীরব বিস্ময়ে তাকিয়ে রইল। আহাদ ভ্রু কুঁচকে নাক ঘষে নিয়ে বলল, কোথায় নিজের স্বামীর একটু সেবা যত্ন করবে, ঘামটা মুছে দেবে, তা না করে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। আমার কি রূপ বেড়েছে? ঠিক অন্য কোনো চিন্তা ভাবনা আছে মিসেস মীর? হৃদি লজ্জায় লাল হয়ে গেল। মাথা নিচু করে তোতলাতে তোতলাতে বলল, না, দিচ্ছি। অতঃপর নিজের হাতেই ওড়না তুলে আহাদের মুখ মুছতে লাগল। আহাদ তার সেই বোকা বোকা চাহনি দেখে ঠোঁট চেপে হাসি সামলাতে ব্যস্ত। এবার সে মাথা তুলে গলা এগিয়ে ধরল। এখানেও? হৃদি আপত্তি করল না, বরং পরম মনোযোগে স্বামীর সেবা করতে করতে পুরো দুনিয়াটা যেন ভুলে গিয়েছিল। ঠিক তখনই দুবার গলা খাকারির আওয়াজ এলো। হৃদি চমকে ফিরে তাকাতেই দেখে একটু দূরে তুহিন আর রিয়াদ দুটো ছোট ছোট কাঠের টুকরোর ওপর কান ধরে দাঁড়িয়ে আছে। কাঠের টুকরো এতটা ছোট ছিল যে তাদের পাও ঠিকঠাক রাখতে পারছে না, যেন এক ধরনের ব্যালেন্সিং স্টান্ট। দুজনের মুখ গম্ভীর, তবে চোখে দয়ার আকুতি। রিয়াদ কেঁদে ফেলার মতো গলায় বলল, ভাবি, শুধু ভাইয়ের সেবাই করবেন? এই বেচারা দেবদেরও একটু দয়া করেন, খুব খিদে পেয়েছে, সকাল থেকে এভাবে দাঁড়িয়ে আছি। হৃদি হতবাক হয়ে বলল, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? তুহিন অভিযোগের স্বরে বলল, কেমন আছি? কারণ আপনার বজ্জাত স্বামী আমাদের শাস্তি দিয়েছে। আমরা তো শুধু একটু মজা করেছিলাম, তাই বলে নিজের বন্ধুকে এত বড় শাস্তি দেবে? দেখেন দেখেন, আবার কেমন হায়নার মতো তাকিয়ে আছে। হৃদি আর চোখে পাশে থাকা আহাদকে দেখল। আহাদের মুখভাব এতটাই কঠিন যে মনে হচ্ছিল পাহাড়ের পাথর থেকেও শক্ত। সে রুক্ষ গলায় বলল, কোনো ভাবে টাবি বলে লাভ নেই। যতক্ষণ পর্যন্ত আমার কাটকাটে শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এইভাবেই থাকতে হবে। এরপর নেক্সট ডেমো। এরপর আবার কিসের ডেমো? ভাই, এত নিষ্ঠুর হোস না, ধর্মে সইবে না। তুহিন অসহায় স্বরে বলল। আহাদ চোখ গোল করে চটকে উঠল। যখন কুকর্ম করছিলি তখন ধর্মের কথা মাথায় ছিল না, এখন ধর্ম? তোদের আইডিয়া ছিল না আমি তোদের কি কি শাস্তি দিতে পারি। রিয়াদ মিনতি করে বলল, ভাই, ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দেন। আর জিন্দেগি তো আপনার ভূতের ভয় দেখাবো না। রিয়াদের কথায় আহাদ আরও তেতে উঠল। হাত রচার কাছে ভুলের ক্ষমা নেই। ভুল যখন করেছিস এর শাস্তিও পেতে হবে। তুহিন আর রিয়াদ দুজনেই অসহায় মুখ করে হৃদির দিকে তাকালো। কিন্তু হৃদি বা কি করবে? এই আহাদ রাজা তো তার সাথেও এমন করে। শুধু ভুল শব্দটা যদি ভুলেও মুখ থেকে বের হয় তাহলেই হচ্ছে, তাহলে তার জন্য শাস্তি রেডি থাকে। তবুও তাদের দুজনের চুপসে যাওয়া মুখ দেখে তার করুণা হলো। সে আলতো স্বরে আহাদকে বলল,
শুনুন না, শুনছি। বলছি এবারের মতো ওনাদের ছেড়ে দিন না। আহাদ চোখ সরু করে বলল। আমি কি ওদের ধরে রেখেছি? হৃদির মুখে আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। বলল, সত্যি? তাহলে ওনাদের নামতে বলি। আহাদ কটমট করে তাকালো তার দিকে, ঝাঁঝালো গলায় বলল, একদম না, শাস্তি খতম হয়নি এখনো। আহাদ রাজা সেই কথায় হৃদি সহ তিনজনের মুখ পুরু বেলুনের মতো চুপসে গেল। আহাদ আবার হৃদির ওড়না নিয়ে মুখ মুছতে মুছতে বলল, চলো, কোথায়? আমি যেখানে নিয়ে যাব সেখানেই। আপত্তি আছে? হৃদি ডানে বামে মাথা দুলিয়ে না জানালো। আহাদ এগিয়ে যেতেই সে তার পিছু নিল। দুজন পাহাড়ের বুক বেয়ে নামতে লাগলো ঝর্ণার দিকে। তুহিন আর রিয়াদ ঠায় কান ধরে দাঁড়িয়ে রইল। রিয়াদ গোমরা মুখে বলল, এই বয়সেও এসে কিনা আমাদের কান ধরতে হচ্ছে। আল্লাহ, তুমি কই? তুহিন মুখ বাঁকিয়ে বলল, শুকরিয়া করো যে আমরা ঘন জঙ্গলে আছি। আমাদের এই বিহাল দশা দেখার কেউ নেই। তা না হলে নিশ্চিত মান সম্মান দক্ষিণ হাওয়ায় পাড়ঝাড়ের মাথায় উঠতো। পাহাড়ি মনোমুগ্ধকর সেই পরিবেশের মাঝেই আহাদ রাজা কায়দা করে লোহার শিকের ওপর টান টান করে মাংস বসিয়ে বারবিকিউ করছে। আলো ছায়ায় তার মনোযোগী মুখটা আরও কঠোর লাগছে। এক হাতে ধরা হাত পাকার মতো পাথাটা দিয়ে আগুনের ধোঁয়া সরিয়ে দিচ্ছে, মাঝে মাঝে কাঠ উল্টে দিচ্ছে। মাংসের ওপরে চর্বি গলে টুপটাপ আগুনে পড়ছে আর সিজলিং শব্দ উঠছে চট চট করে। পাশেই হৃদি সবুজ ঘাসের ওপর নরম চাদর বিছিয়ে খাবার সাজাচ্ছে। তার কাজ করার ভঙ্গিমা খুব শান্ত, খুব কোমল। চুলগুলো কেমন এলোমেলো, কিন্তু তাতে একটা আলাদা সৌন্দর্য আছে। আহাদ রাজা চোরা চোখে সেদিকে তাকায় মাঝে মধ্যে। কিছুটা দূরে তুহিন আর রিয়াদ এখনও কান ধরে দাঁড়িয়ে আছে। প্রত্যেক সেকেন্ড যেন তাদের কাছে এক একটা যন্ত্রণা। বারবিকিউর পোড়া মাংসের গন্ধে তাদের পেট মোচড় দিচ্ছে, মুখে পানি চলে আসছে, কিন্তু আহাদ রাজার আদেশ ভেঙ্গে তারা নড়তেও পারছে না। তুহিন নিচু স্বরে রিয়াদকে ফিসফিস করে বলল, আমার তো মনে হচ্ছে আজকেই আমার আত্মা দেহ থেকে ত্যাগ করবে। রিয়াদ মুখে আসা পানিটা গিলে নিয়ে বলল, মাংসের গন্ধে আমার মুখে পানি আসতেছে, পেট চৌচো করছে। আমাদের সামনে এত এত খাবার, আর আমরা কিছুই খেতে পারছি না। এটা বেঁচে থাকা না ভাই। দুজনেই আবার কাতর চোখে তাকিয়ে আছে আহাদের দিকে। হৃদি সবকিছু সাজানো শেষ করতেই আহাদ রাজা বারবিকিউ হাতে নিয়ে চাদরের পাশে এসে বসল। মাংস এতটা লোভনীয় যে তাকালেই জিভে পানি এসে যায়। হৃদি এবার অনুনয়ের কোমল কণ্ঠে বলল, শুনুন না, তুহিন ভাইয়ারা তো না খেয়ে আছে, ওনাদেরও ডাকুন না এবার। আহাদ রাজার চোখে সেই মুহূর্তে খানিক শীতলতা দেখা গেল। তার প্রেয়সীর কণ্ঠের অনুরোধ সে খুব একটা অগ্রাহ্য করতে পারে না। সে ঠান্ডা মুখে তুহিন আর রিয়াদের দিকে চোখের ইশারা করল। দুজন আর এক সেকেন্ডও দেরি করল না। মনে হলো যেন ট্রাকে রাখা স্প্রিংয়ের মতো লাফ মেরে নেমে হুড়মুড় করে দৌড়ে চলে এলো। কোনো কিছুর উপেক্ষা না করে ক্ষুধার্ত পশুর মতো দুই হাত দিয়ে মাংস, রুটি, সালাদ যা পাচ্ছে তাই মুখে ভরে খাওয়া শুরু করলো। তুহিন মুখে এক গাল ব্রেড চেপে রেখে বলল, থ্যাংক ইউ ভাবি, আপনি না থাকলে এই আহাদ রাজা আমাদের আরো ভাজা ভাজা করতো। হৃদি হেসে ফেলল। তার হাসির সুরে হালকা স্নেহ মেশানো মজা ছিল। আহাদের দিকে এক কাপ কফি এগিয়ে দিল। আহাদ কোনো দ্বিধা ছাড়াই নিয়ে চুমুক বসালো। তবে সে লক্ষ্য করল হৃদি এরই মাঝে পরপর দুবার হাসি দিয়েছে, আবারও নাক টানছে। তার কপাল কুঁচকে গেল। কফির কাপ রেখে উদ্বেগ নিয়ে এগিয়ে এলো। হাত বাড়িয়ে হৃদির কপালে ছুঁয়ে দেখল। হ্যাঁ, সে যেটা আন্দাজ করেছে সেটাই হলো। হৃদির শরীর কিছুটা উষ্ণ। এখানকার ঠান্ডা আবহাওয়া, তার ওপর কিছুক্ষণ আগেই তো দুজনে ঝর্ণার ঝমাট ঠান্ডা পানিতে ভালোই ভিজেছে। হৃদির নাজুক শরীর সেটা ঠিকমতো নিতে পারেনি। আহাদ হঠাৎই দাঁড়িয়ে গেল, কণ্ঠ ভারী, চাপা দুশ্চিন্তায় ভর্তি। তুহিন, রিয়াদ, এখনই ব্যবস্থা কর, আমরা ঢাকায় ফিরব, যত দ্রুত সম্ভব, কুইক। তিনজনই একসাথে থমকে গেল, মুখে খাবার নিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। হঠাৎ কি হলো বুঝল। তাদের বলদের মতো তাকিয়ে থাকতে দেখে আহাদ চেঁচিয়ে উঠল, কি বললাম শুনতে পাসনি? আমরা এখনই ঢাকায় ফিরব, ব্যবস্থা কর। রিয়াদ আলুথালু গলায় খাবার গিলে ফেলে জিজ্ঞেস করল, কেন ভাই, কি হয়েছে? আহাদ সোজাসাপটা উত্তর দিল,
রীতি শরীর খারাপ, এখানে থাকলেও আরো অসুস্থ হয়ে যাবে। 1 মিনিটও দেরি করা যাবে না। তুহিন হৃদির দিকে তাকালো। তাকে দেখে তেমন অসুস্থ মনে হচ্ছে না, কিন্তু আহাদ রাজার দৃষ্টি দেখে বোঝা গেল এটাই ফাইনাল সিদ্ধান্ত। দুজনেই আর সময় নষ্ট করলো না, দ্রুত উঠে জিনিসপত্র গোছানো শুরু করলো। হৃদি চুপচাপ এসে আহাদের পাশে দাঁড়ালো, মৃদু স্বরে বলল, আপনাকে কে বললো আমি অসুস্থ? ঠিক আছি আমি। আহাদ ভ্রু তুলে তাকালো। তাহলে চল। কোথায়? আহাদ শুধু চোখের ইশারা করলো। ইশারাটা বোঝা মাত্র হৃদির চোখ বড় বড় হয়ে গেল। বজ্জাত বেটা। আহাদ হেসে ফেলল। সেই হাসিতে ছিল একটু দুষ্টমি, একটু আদর আর স্নেহ। অতঃপর তাঁবুর ভেতরে গিয়ে একটা নরম চাদর এনে হৃদির কাঁধে জড়িয়ে দিল। মৃদু স্বরে বলল, এটা পেঁচিয়ে নাও, ঠান্ডা কম লাগবে। হৃদি চাদরটা নিজের শরীর জড়িয়ে নিল। ভেতরে অদ্ভুত এক উষ্ণতা ছড়িয়ে পড়ল, শুধু চাদরের নয়, আহাদ রাজার যত্নেরও। ততক্ষণে তুহিন আর রিয়াদ সব গুছিয়ে ফেলেছে। অতঃপর একসাথে তারা বোর্ডের দিকে এগিয়ে গেল। রাত তখন প্রায় 2টা। মীর হাউজ রাতের নিস্তব্ধতায় ঢেকে আছে, যেন পুরো বাড়িটাই ঘুমন্ত প্রাসাদ। কিন্তু সেই নিস্তব্ধতার বুক চিরে আহাদ আর হৃদি বাড়ির গেট পেরোলো। দুজনে বাসায় ঢুকতেই ঘরের ভেতরকার হিমশীতল নীরবতা ভেঙে খান খান হয়ে গেল। হৃদি দরজা পার হয়েই টলমল করে থমকে দাঁড়ালো। লম্বা জার্নি, পাহাড়ি কুয়াশা, ঝর্ণার বরফ শীতল পানি, তার ওপর জ্বর, সব মিলিয়ে পায়ের শক্তি যেন প্রায় শেষ। তার ফর্সা মুখটা লালচে, নাক টানছে বারবার, চোখ আধ ঘুমে ঝাপসা। চাদর মুড়িয়ে শরীরটা গুছিয়ে নিয়েছে, তবুও ঠান্ডা তাকে ছাড়ছে না। ঢুকতেই আবার আছে আছে আছে। 3বার টানা হাঁচি দিয়ে ক্লান্ত হয়ে মাথাটা নামিয়ে ফেলল। নাকের ভেতর কিরকির করে উঠতেই সে হঠাৎ আহাদের বাহুতে নাক ঘষে পরিষ্কার করে নিল। আহাদ এক মুহূর্ত তাকিয়ে রইল তার দিকে। এই মেয়েটা এমন অসুস্থ হয়ে পড়লে সে তো পাগল হয়ে যাবে। এখানে বসো। কড়া গলায় বললেও সেই কণ্ঠে অস্থিরতা কম্পন। সে হৃদিকে ধরে সোফায় বসিয়ে দিল। অতঃপর হলঘরের প্রতিটা লাইট জ্বালিয়ে দিল। অন্ধকার ভেদ করে ঘরটা একদম জীবন্ত হয়ে উঠল। কিন্তু বাড়ির ভেতর কোনো সাড়া নেই, চারদিক শুধু গভীর রাতের ঘুম। হৃদি চারদিকে তাকালো। এত বড় বাড়ি, এত মানুষ, কারোর দেখা নেই। তার মাথা ঘুরাচ্ছে, চোখ জ্বালা করছে। ঠান্ডা আর জ্বর মিলেমিশে শরীর গরম হয়ে উঠেছে। কিন্তু তখন আহাদের ভেতরে রাগের আগুন জ্বলছে। সে বাড়ির সবাইকে ডাকবে, সবাই এসে তার বউকে দেখবে, সেবা করবে, এটাই যেন তার মাথায় গেঁথে গেছে। কিন্তু কাউকে না দেখে আহাদ গলা উঁচিয়ে ডাকল, আম্মা, আম্মা, চাচি আম্মা, চাচু, ঋতু, বানি খালাম্মা। প্রাসাদের মতো বিশাল এই বাড়িতে তার কণ্ঠ যেন দেয়ালে ঠেকে ফিরে আসছে। তার ডাক কারোর কানের কার্নিশ পর্যন্ত পৌঁছালো না। সবাই ঘুমে অচেতন। উটকো ডাক শুনলই না। সে আরও কয়েকবার ডাকল, কিন্তু ঘর নিস্তব্ধ। এবার আর সহ্য হলো না আহাদের। তার চোখ লাল, চোয়াল শক্ত। গটমট করে সে রান্নাঘরে ঢুকে গেল। বের হলো একটা বড় স্টিলের থালা আর একটা চামচ হাতে। পরের মুহূর্তেই ঝন ঝন শব্দ। স্টিলের থালা আর চামচ দিয়ে এমন শব্দ উঠল যেন বাড়ির মাঝখানে যুদ্ধের ঢোল বাজাচ্ছে। পুরো হলঘর কেঁপে উঠল। ঘরের দেয়ালগুলোতে শব্দ গুমগুম করে বাজতে লাগলো। হঠাৎ করে ঘুমন্ত বাড়ির সকলে চমকে উঠে রুম থেকে ছুটতে লাগলো একে একে। সবাই জড়ো হলো। ঘুমো ঘুমো চোখে দেখল আহাদ হাতে থালা চামচ নিয়ে দাঁড়িয়ে আছে, চোখ রাগে লাল। সামনে সোফায় চাদরে মুড়ে বসে আছে হৃদি। কি হয়েছেটা কি? বাড়িতে ডাকাত পড়েছে নাকি? এমন হট্টগোল করছো কেন? আহাদ রাজা চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। আশফাক মীর এবার দুলতে দুলতে সোফায় বসলেন। পিছনে শরীরটা হেলিয়ে দিয়ে হাই তুলতে তুলতে গম্ভীর গলায় বললেন, ডাকাত আসলেও তোমার ছেলের মতো এমন হরতাল করতো না ভাইজান। ডাকাতেরা ডাকাতি করতে চুপচাপ চলে যেত, আমরা অন্তত শান্তিতে ঘুমাতে পারতাম। আহাদ রাজার রাগ আরও কয়েক গুণ বেড়ে গেল চাচার কথায়। তার বউ অসুস্থ আর তারা শান্তির ঘুমের কথা বলছে। হাতে থাকা থালাটা ছুঁড়ে মারতেই ঝনঝন করে শব্দ হলো। রাগান্বিত গলায় বলল, এতদিন পর বউ নিয়ে ফিরেছে, কোথায় আমার বউয়ের সেবা যত্ন করবে? তা না করে এক একজন ভেটকি মাছের মতো ভ্যাকিয়া ঘুমায় আছে।
আশফাক মীর ঠোঁট বাঁকিয়ে বললেন। কই এতদিন, মাত্র 4 দিন ছিলে। আহাদ রাজা দাঁত চেপে বলল। চাচু, এখন কথা বাড়াইও না, দিদি শরীর ভালো না। ঠিক তখনই রিদি আবার 3বার টানা হাঁচি দিল। আফরোজা শেখ ছুটে এসে রিদির পাশে বসলেন। তার মুখটা বিষণ্ণ লাগছে। তিনি উদ্বেগ নিয়ে জিজ্ঞেস করলেন। কি হয়েছে মা, শরীর খারাপ? তিনি কপালে হাত দিলেন। গরম, বেশ গরম। রিদি নাক টেনে নিয়ে খুব নিচু গলায় বলল। আমি ঠিক আছি আন্টি। আন্টি? আহাদ এক ভ্রু তুলে তাকালো। আফরোজা শেখের মুখ গম্ভীর হয়ে গেল। নিজের ছেলের বউ তাকে আন্টি ডাকলো। এটা তিনি গভীরভাবে মেনে নিতে পারলেন না। মুখ গোমরা করে বললেন। নিজের ছেলের বইয়ের মুখ থেকে এখন আন্টি ডাক শুনতে হবে। আম্মা কি বলা যায় না? রিদির মুখ লাল হয়ে গেল, মাথা নিচু, লজ্জা যেন তাকে গিলে ফেলেছে। স্বরে লাজুক খসখসানি। ঠিক আছে আন্টি, এরপর থেকে আম্মা ডাকবো। আফরোজা শেখ হতাশায় মাথা নাড়লেন। এই মেয়ে আন্টি বলে বলছে কি না আম্মা ডাকবে। এমন সময় আহিয়াও সিঁড়ি বেয়ে নামছিল। তার পায়ের ব্যথা নাই বললেই চলে, তবুও অভ্যাসটা রয়ে গেছে। সামান্য খুঁড়িয়ে হাঁটা। সিঁড়ির 2 ধাপ নামতেই পেছন থেকে কারো ভারী পায়ের শব্দ। তার পরপরই সেই পরিচিত গলা। তোর পায়ের ব্যথা কমেনি? আহিয়া চমকে উঠে পিছনে ফিরে তাকালো। সামনে দাঁড়িয়ে আদনান। ঠান্ডা আলোয় তার চোখ দুটো কেমন তীক্ষ্ণ লাগছে। সিঁড়ির রেলিংয়ে হাত রেখে দাঁড়ানো আদনান চোখ কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। রাগ নয়, বিরক্তিও নয়, বরং এক ধরনের খোঁচামারা উদ্বেগ। আহিয়া হকচকিয়ে সোজা হয়ে দাঁড়ালো। কয়েকবার চোখ পিটপিটিয়ে বলল। কমেছে। তাহলে এভাবে হাঁটছিস কেন? আর নিচে আসা কি খুব জরুরি? আহিয়া নিচু হয়ে ফিসফিস স্বরে বলল। আসলে রিদি এসেছে তাই। আদনান ঠান্ডা মুখে তাকিয়ে রইল। অতঃপর আরও সামান্য ভ্রু উঁচিয়ে বলল। কই, আমি আসলে তো আমার জন্য কখনো এভাবে নামতে দেখি নাই। আহিয়া একটু থমকাল। বুকের ভেতর অদ্ভুত কাঁপুনি, স্বরে অভিমান লুকানোর চেষ্টা। আপনি তো বাসাতেই থাকেন। দিদি যখন তোর ভাইয়ের বউ, তাহলে এখন থেকে সেও বাসায় থাকবে। এত আয়োজন করে খুঁড়িয়ে খুঁড়িয়ে নামতে হবে না। কথাটা শুনে আহিয়া চোখ নামিয়ে নিল। আদনানের স্বরটা এমনভাবে আসে যেন তার প্রতিটি কথাই আইন। কথা কাটাকাটি করা যায় না। দুজনেই নীরব দাঁড়িয়ে আছে। ঠিক তখনই হালিমা বেগম দেখলেন তারা দুজন সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে। কি নিয়ে যেন দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। হালিমা বেগম বলে উঠলেন। তোরা ওখানে দাঁড়িয়ে কি ফুসুর ফাসুর করছিস? সবার চোখ সেদিকে ঘুরে গেল। আহিয়া হালকা হাসার ভান করে তাড়াহুড়ো করে বলল। না, কিছু না। বলেই সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। রিদিকে সোফায় বসে থাকতে দেখেই দৌড়ে গিয়ে পাশে বসল। ঠান্ডা হাত দিয়ে জড়িয়ে ধরল ওকে। রিদিও অনেকটা আরাম পেল। এতদিন পর কাছের মানুষ পেয়ে মন ভরে গেল। দূর থেকে আহাত দাঁড়িয়ে দুজনকে দেখছে। তার চোখ জ্বলে উঠছে রাগে নয়, আবেগে। রিদির মেলান মুখ, শুকনো ঠোঁট, নাক টানা সব কিছু তার ভেতরটা মোচড় দিয়ে তুলছে। সে তাকিয়ে থাকতে না থাকতেই আবারও হাঁচি দিতে দেখল রিদিকে। আহাদ এবার রাগ সামলাতে না পেরে হালিমা বেগমের দিকে তাকিয়ে কঠিন গলায় বলল। চাচি আম্মা, রিদির জন্য গরম পানি আনো তো। আর খালা, ভিটামিন সি জাতীয় কিছু ফল আনেন এখনই, কুইক। তার নির্দেশ অনুযায়ী হালিমা বেগম আর বানি খালা তাড়াতাড়ি রান্নাঘরের দিকে চলে গেল। আদনান তখন একটু দূরে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছে, শান্ত নির্বিকার চোখে। আহাদ এবার তাক করলো তাকেই। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখছিস? ডাক্তার হয়েছিস কি শো উপভোগ করার জন্য? রিদি অসুস্থ, দেখতে পাচ্ছিস না? ওকে ওষুধ লিখে দে। আদনান নড়ে চড়ে দাঁড়ালো, স্বভাবসুলভ ভঙ্গিতে বলল। সামান্য ঠান্ডা জ্বর, না পার হিস্টাসিন খেলেই ঠিক হয়ে যাবে, আলাদা ওষুধ লাগে না। আহাদের চোখ লাল, চোয়াল শক্ত করে গর্জে উঠল। কোন বলে ডাক্তার তুই? সামান্য ঠান্ডার ওষুধও দিতে পারিস না? কে বলল দিতে পারি না? আমি তো বলেছি। পারিস, কিন্তু দিবি না ইচ্ছে করে। অপেক্ষা আছিস ও যেন আরো অসুস্থ হয়। ভাবছিস আমি কিছু বলছি না? আদনান চোখ ঘুরিয়ে রিদির দিকে তাকালো। রিদি কিছুটা বিব্রত, আদনান কিছুটা লজ্জা পেল। সে এমনটা কেন করবে? সে তো ভালোর জন্যই বলেছে। কিন্তু তার উত্তেজিত ভাই তাকে ভুল বুঝেছে। আদনান ঠোঁট চেপে বলল। আজব, আমি কেন চাইবো তোর বউ অসুস্থ হোক? আমি তো সত্য কথাই বলেছি, নাফা আর হিস্টাসিন খেলেই সেরে যাবে।
আর না সামলে এরপর অ্যান্টিবায়োটিক দিতে হবে। আহাদ কড়া হাসি দিয়ে বলল। হ্যাঁ, তোমার সত্যবাদিতা জানা আছে আমার। আফরোজা শেখ বিরক্তিতে চোখ বন্ধ করলেন। ছেলের আচরণ তাকে প্রতিবারই বিব্রত করে, কিন্তু তার চোখের সামনে অসুস্থ হৃদিকে দেখে তার মায়া যেন বেড়ে গেল। তিনি হৃদির মুখের সামনে ঝুঁকে তার চুলগুলো সরিয়ে দিলেন। স্নেহশীল হাতের ছোঁয়া পেয়ে হৃদির চোখ ভিজে উঠল। এমন সময় হালিমা বেগম আর বাণীখালা গরম পানি, স্যুপ ও ফল নিয়ে এসে হাজির। পুরো ঘর তখন ব্যস্ত হয়ে উঠেছে হৃদির যত্ন করার জন্য। হৃদি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এরা কারা? এরা কি সবসময় এমন এমন খেয়াল, এমন উদ্বেগ, এমন হট্টগোল? তার জন্য? অথচ এই মানুষগুলোকে সে এখনো পুরোপুরি জানেও না। আর তারা কিনা শেষ রাতের দিকেও তাদের ঘুম হারাম করে তার যত্নে মগ্ন। আফরোজা শেখ এবার ছেলের দিকে তাকিয়ে বললেন, ওকে হাসপাতালে না নিয়ে বাসায় কেন আনলে? আমাদের ফোন করলে আমরা আসতাম। মেয়েটা মুখটা কেমন শুকিয়ে গেছে দেখছো না? কি দরকার ছিল ওকে নিয়ে বন জঙ্গলে ঘুরে বেড়ানোর? বনে জঙ্গলে না আম্মা, হানিমুনে গেছিলাম। ঘর ভর্তি মানুষের সামনে আহাদ রাজার মুখের এমন লাগামহীন কথায় হৃদি লাজুক লতার ন্যায় নুইয়ে গেল। আহিয়া তার হাসি ধরে রাখতে পারল না। মুখ টিপে হেসে হৃদির কানের কাছে ফিসফিস করল। এক হানুমনেই তোর এই দশা হৃদি? হৃদি লজ্জায় আরো কুকড়ে গেল। চুপ কর, দুটো হাঁচি দিয়েছি শুধু, তোর ভাই তো তোল পাহাড় করে ফেলেছে। মনে হচ্ছে মরেই যাচ্ছি আমি, আমার মান সম্মান সব শেষ। আমজাদ মীর এবার হৃদির দিকে তাকালো। মেয়েটা তখনও গুটিসুটি হয়ে বসে আছে আহিয়ার পাশে। সে একটু এগিয়ে এলেন, কপালে স্নেহের হাত রাখলেন, মৃদু স্বরে বললেন, নিজের যত্ন নিতে শেখো মেয়ে। এত অসাবধানী হলে হবে না। তোমার কিছু হলে এই বজ্জাত ছেলে আমাদের মাথায় বসে নাচবে। হৃদি লজ্জায় মাথা নিচু করে রইল, কিন্তু আহাদের চোখে এক অদ্ভুত রাগ। নিজের বাবাকে নিজের প্রেয়সীর এত কাছে দেখে তার শরীরে রাগ ঝলসে উঠল। কেন জানি তার সুদর্শন বাবাকে তার প্রেয়সীর আশেপাশে দেখলে তার গা জ্বলে যায়। ঈর্ষা হয় তার বাবা এই বয়সেও তার থেকে সুন্দর। নিজের প্রেয়সীর মুখে নিজেকে রেখে নিজের বাবার তারিফ দুবার শোনা হয়ে গেছে। এখন আবার তার বাবা সুযোগে আহ্লাদ দেখিয়ে সুনাম অর্জন করছে। দাঁত কিরমির করে সে চেঁচিয়ে উঠল, আম্মা, তোর স্বামীকে সামলাও। সে এত জোরে চিৎকার করল যে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। আমজাদ মীর একরাশ বিরক্ত নিয়ে ছেলের দিকে তাকালেন। মনে মনে ভাবলেন, কি বেয়াদব ছেলে জন্ম দিয়েছেন তিনি, খালি বাপকে সন্দেহ করে। ঢাকার আসন ৩ একসময় আয়ান রাজা মীরের অবিসংবাদিত সাম্রাজ্য ছিল। রাজনীতির রাজনৈতিক দাবার বোর্ডে সে ছিল নিপুণ, চতুরঙ্গ, চালাক। ক্ষমতার গতি প্রকৃতি তার হাতের ইশারায় দিক পরিবর্তন করত। ছাত্র জীবন থেকে শুরু করে আমলাতন্ত্র, প্রশাসন, পেশাজীবী সংগঠন প্রতিটি স্তরেই তার আধিপত্য স্থায়ীভাবে প্রথিত ছিল। তার প্রজ্ঞা, কৌশল, দাপট সব মিলিয়ে তাকে জনতার কাছে রাজা উপাধি এনে দিয়েছিল। কিন্তু তার উত্তরসূরি ৩ পুত্রের মধ্যে এ রাজনীতির আগুন সমানভাবে জ্বলেনি। বড় ছেলে সালমান মীর খুবই শান্ত স্বভাবের, নিবৃত্তচারী চরিত্রের। ক্ষমতার মঞ্চে তার বিন্দুমাত্র আসক্তি ছিল না। অথচ মধ্যম পুত্র আমজাদ মীর ছিল সম্পূর্ণ বিপরীত। ছাত্র রাজনীতির মাঠে তার উত্থান ছিল বজ্রপাত সদৃশ্য। সুদর্শন ও তেজস্বী যুবা হিসাবে সে দ্রুতই হয়ে ওঠে ছাত্রদলের সভাপতি। পরবর্তীতে তাকে জাতীয় পর্যায়ে উপদেষ্টা, এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারের এক সশস্ত্র অধিপতি হিসাবে দীর্ঘ ১১ বছর দেখা যায়। কিন্তু কনিষ্ঠ পুত্র আশফাক মীর, সে ছিল রাজনীতির মাঠে অনভিজ্ঞ, অদক্ষ। আয়ান রাজার অসন্তোষও তাই তাকে কেন্দ্র করেই ঘনীভূত ছিল। এই ৩ জনের বাইরে ছিল আহাদ রাজা মীর। একমাত্র আহাদকেই তিনি নিজের প্রকৃত প্রতিচ্ছবি মনে করতেন। তার চোখের দৃষ্টিতে আহাদ ছিল রাজনৈতিক অগ্নিচিহ্ন, এমন তরুণ যার ভিতর প্রবল দহন রয়েছে। ছোটবেলা থেকেই তিনি আহাদকে কৌশলে, কঠোরতায়, আদর্শে, দৃঢ়তায় গড়ে তুলেছেন, যেন এক ধাতব মনোবল সম্পূর্ণ উত্তরাধিকারী। সেখান থেকেই তিনি তাকে নিজের রাজা উপাধি দেন, আহাদ রাজা মীর, রাজনীতির রাজা হিসাবে স্বীকৃতি।
21 বছর বয়সী আহাদ রাজাকে তিনি পরীক্ষার আগুনে নিক্ষেপ করেন। বিভিন্ন দায়িত্ব, কঠিন পরিস্থিতি তার কাঁধে তুলে দিতেন, আর আহাদ প্রত্যেক পরীক্ষায় বিস্ময়কর সফলতা দেখিয়ে নিজের সামর্থ্য প্রমাণ করে। 26 বছর বয়সে সে ছাত্র সংগঠনের সর্বোচ্চ পদে বিজয়ী হয়। চারদিকে ছড়িয়ে পড়ে তার খ্যাতি এবং আয়ান রাজার গর্ব। কিন্তু সেই গর্বের মূল স্তম্ভ, সেই রাজনৈতিক মহাবট আয়ান রাজা মীর 2 বছর আগে হঠাৎই বিশ্বাসঘাতকতার শিকার হয়। এক মঞ্চে গুলিবিদ্ধ হয়ে পতিত হন আহাদের চোখের সামনে। আহাদের শুভ্র পাঞ্জাবি মুহূর্তেই রক্তরঞ্জিত হয়ে ওঠে। সে প্রাণপণ চেষ্টা করেছিল তাকে বাঁচাতে, কিন্তু মৃত্যু যার গন্তব্য ঠিক করে দেয় তাকে আর আটকে রাখা যায় না। মৃত্যুর আগ মুহূর্তে তার দাদুর কাপা গলায় বলা সেই কথাগুলো আজও আগুনের মতো জ্বলে তার বুকের ভেতর। বিশ্বাসঘাতক, আমার সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে দাদু ভাই, ওদের ছাড়বে না, কাউকেই ছাড়বে না। সেদিন আহাদ ছিল স্তব্ধ, অচল, বরফের মূর্তির ন্যায় জমেছিল। কিন্তু আজ 2 বছর পর তার ভেতরের বরফ ভেঙে জেগে উঠেছে দহন শিখা। আজ সে পেয়েছে সেই বিশ্বাসঘাতককে, তার দাদুর প্রাণনাশের মূল সূত্রধর, আয়ান রাজার ডানহাত হিসেবে পরিচিত মিজান নামের লোকটাকে। বহুদিন পালাতক থাকার পর অবশেষে তাকে আইন শক্তির প্রভাব খাটিয়ে টেনে আনে আহাদ রাজা। ড্যামোঘরের 2য় কক্ষের অগ্নিকুণ্ডের অপর উল্টো করে ঝুলছে মিজান নামের মধ্যবয়সী লোকটা। আগুনের কুণ্ডলী ভয়াবহভাবে তছনছ করে দিচ্ছে চারপাশের বায়ু। পাশে দাঁড়িয়ে আছে আহাদের ত্রয়ী, শাহিন, নাদিম আর শাওন। আহাদ রাজার চোখ সামনের অগ্নি শিখার মতোই জ্বলছে। তার শিরা উপশিরায় উত্তাল প্রতিশোধ। কোমর থেকে পিস্তল বের করা মাত্রই মিজানের চোখে ভয়ের ঘূর্ণিঝড় নেমে আসে। সে জানে আজ তার বেঁচে থাকার জন্য কোনো অজুহাতেই কাজ হবে না। তবুও মুখ দিয়ে গুড়িয়ে গুড়িয়ে কিছু একটা বলার চেষ্টা করল। আহাদ নাদিমের দিকে ইশারা করল। সে তার মুখের টেপ খুলতে সে হাঁপাতে হাঁপাতে আকুতি জানায়, আমারে ছাইরা দেন, এবারের মতো ছাইরা দেন, আমার প্রাণ ভিক্ষা দেন। আমি তো আপনাদের সব সত্যি বইলা দিছি, আমারে মাইরেন না, ছাইরা দেন। আহাদের মুখের পেশি শক্ত হয়ে ওঠে। পিস্তল দিয়ে কপালে কয়েকবার ঘষে নিল। ঠান্ডা ভয়হীন কণ্ঠে প্রশ্ন করে, ছেড়ে দেব? তোকে ছেড়ে দেব? মধ্যবয়সী মিজান ভয়ে ভয়ে মাথা নাড়াল। আহাদ বিকট শব্দ করে হৃদ কাঁপানো হাসি দিল। কি ভয়ানক হাসি তার, যে কারোর শরীরের লোম দাঁড়িয়ে যেতে পারে সেই হাসির রেশ শুনলে। অতঃপর মুহূর্তেই চাহনি তীক্ষ্ণ করে হিমশীতল গলায় বলে উঠল, ঠিক আছে, এত করে যখন বলছিস তোকে ছেড়েই দিই। তোর জানার কি মায়া, আমারও মায়া হচ্ছে তোর জন্য। কি বলতো, আমার মনটা আবার হাওয়াই মিঠার মতো, অল্পতেই গলে যায়। উল্টো লটকে থাকা মিজান শুষ্ক ঠকিল। আহাদ রাজা কি সত্যি তাকে ছেড়ে দেবে? এত সহজে মেনে নিল কি করে? সে আয়ান রাজা মীরের সাথে গাদ্দারি করেছে, সেখানে আহাদ রাজা তার নাতি হয়ে তাকে কি করে ছেড়ে দিবে? সে তো ভালো করেই চিনে আহাদ রাজাকে। আবারও ঠক গিল সে। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই আহাদ ইশারা করতেই নাদিম তার বাঁধন খুলে দিল। সাথে সাথে ধপ করে পড়ল দহন কুণ্ডলীর ভেতর। একটা ভয়ঙ্কর আর্তনাদ ছড়িয়ে পড়ল ড্যামোঘরে। তবে তার সেই চিৎকার সাউন্ড প্রুফ দেয়ালে গিয়ে ধাক্কা লেগে আবারও ফিরে এলো। নাদিম মাঝে মাঝে টেনে তোলে, আবার ছেড়ে দেয়। এভাবে মৃত্যুর এক বিকট অমানবিক খেলা শুরু হয়, ভীষণ ভয়ঙ্কর খেলা। আহাদ রাজা সচরাচর এমন নিষ্ঠুরতায় নামে না, কিন্তু যখন এই খেলায় নামে তখন ভয়ঙ্করভাবে মেতে ওঠে। অবশেষে অর্ধজ্ঞান অবস্থায় মিজানকে বরফ ঘরে নেওয়া হয়। আহাদ রাজা পিস্তলটা থুতনিতে ঠেকিয়ে এক পা তুলে তার মুখের সামনে ঝুঁকে কিছুক্ষণ পরখ করল তার দাদুর বিশ্বস্ত খুনিকে। তার জ্ঞান ফিরে আসতেই দেখে সে আহাদ রাজা তার মুখের সামনে দাঁড়িয়ে, চাহনি তীক্ষ্ণ, ভয়ানক, কিন্তু তার চোখে আতঙ্ক। মুখ ফুটিয়ে কিছু একটা বলার চেষ্টা করল, কিন্তু সে ব্যর্থ হলো। শেষ কথাটা তার আর বলা হলো না। সাথে সাথে তার মুখের ভিতর পিস্তল ঢুকিয়ে পরপর 2টা গুলি করল। তার জীবনাবসান, তার জীবনাবসান।
পাশেই দাঁড়িয়ে তার এই নিষ্ঠুর খেলা উপভোগ করল তার 3 ত্রয়ী। আহাদ আবারও নাকটা ঘষে নিয়ে শান্ত কণ্ঠে বলল, এটাকে লাল রঙের প্যাকেট করে তালুকদার ঠিকানা পাঠিয়ে দে। মৃত্যুর আগের ওর ওই ভীতু রূপটা আমি দেখতে চাই। নাদিম এক আঙ্গুলের সাহায্যে কিঞ্চিত কপাল কুঁচকে নিল। ভাই, তাহলে তো তালুকদার আগে থেকেই গা ঢাকা দিবে। ওর কাছে সরাসরি উপহার নিয়ে গেলে কেমন হয়? আহাদ ঠোঁট কামড়ে বলল, আইডিয়াটা মন্দ না। ঠিক আছে, তাহলে সেই ব্যবস্থাই কর। আর ওই চেলাটাকেও একইভাবে প্যাকেট কর। এতগুলো মানুষ যাব, একটা প্যাকেট নিয়ে গেলে মন্দ দেখায়। শাওন হাতা গুটাতে গুটাতে বলল। ঠিক আছে ভাই। শাহিন পাশ থেকে জিজ্ঞেস করল, মাতব্বরের ব্যবস্থা কখন করবেন ভাই? এই শালায় তো বহুত ভাড়া বাড়ছে। আহাদ রাজার দৃষ্টিতে তখন অগ্নিশিখা। সে কঠোর গলায় বলল, মাতব্বরের ব্যবস্থা পরে করবো শাহিন। আগে তালুকদারকে ডেমোটা দেখাই। দাদুর প্রতিটা রক্তকণের মূল্য ওকে দিতে হবে। তার মুখোশের আড়ালে বিশ্বাসঘাতকতার প্রতিটি বিন্দুর হিসেব আমি আঁচিয়ে নেব এবং নিজের হাতে নেব। সোলাইমান তালুকদার, আয়ান রাজা চিরশত্রু। রাজনৈতিক প্রতিযোগিতায় তিনি বারবার জঘন্য কলাকৌশল প্রয়োগ করে আয়ান রাজাকে হারাতে চেয়েছেন, কিন্তু পারেননি কখনোই। শেষবার তিনি টাকার লোভ আর প্রাণ ভয়ের বিনিময়ে ক্রয় করেন মিজানকে। সেদিন মিজানের প্রচারণায় আয়ান রাজা ভোট প্রচারের মঞ্চে যান, আর সেই সুযোগে তালুকদার তার আজীবন প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দেয় রাজপথ থেকে। আহাদ রাজার মুখ ঠিক যেন পালিশ করা শক্ত শালকাঠ, অনমনীয়, প্রবল কঠোরতায় টানটান। তার চোয়ালের পেশিতে ক্রুদ্ধ শিরা থরথর করছে। কিছুক্ষণ আগেই রক্তাক্ত প্রতিশোধের প্রথম অধ্যায় সে শেষ করেছে। ধাতব পিস্তলটি সে পুনরায় কোমরে গুজে নিল। দুদিকে ঘাড়টা কর্মর শব্দে বাকিয়ে যেন নিজের ভেতরের উত্তাপ সামলে নিল। ঠিক তখনই ভারী দরজা খোলার শব্দ হলো। ভেতরে প্রবেশ করলেন আমজাদ মীর আর আশফাক মীর। দুজনেরই উপস্থিতি ঘরের পরিবেশকে আরও তীক্ষ্ণ, আরও হিংস্র করে তুলল। আমজাদ মীর কঠোর দৃষ্টি ঘুরিয়ে চারদিকে পর্যবেক্ষণ করে নিলেন। নিজের ছেলের দিকে চোখ পড়তেই দেখলেন রক্তিম চোখ, শিরা ফুলে ওঠা বাহু, বুকের গভীরে দহন। সব দেখে তিনি আকস্মিক এক সংক্ষিপ্ত হাসি দিলেন। ফিনিশড। আহাদের মুখে বলা এই একটা শব্দে যেন দুই ভাই তৃপ্তি পেলেন। আজ তাদের বাবার খুনের প্রতিশোধের আগুন তাদেরও শিরায় শিরায় বহমান। এমন সময় নাদিম ছুটে এসে সম্মানসূচক ভঙ্গিতে জানায়, উপহার রেডি ভাই। আহাদের মুখাবয়বে তৎক্ষণাৎ পরিবর্তন এলো। এক ভয়ানক শীতলতা নেমে এলো মুখে, যা আরও ভয়ঙ্কর, আরও প্রাণঘাতী। আমজাদ মীর এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন ছেলেদিকে। অতঃপর কণ্ঠে প্রলজ্জিত ক্ষোভ আর প্রতিশোধের দহন নিয়ে বললেন, এখনও দাঁড়িয়ে কি ভাবছো? এই শয়তান তালুকদারের ব্যবস্থা না করা পর্যন্ত আমার রক্ত ঠান্ডা হবে না। আমিও যাব তোমাদের সাথে। আহাদের দৃষ্টি ঘুরে গেল বাবার দিকে। শীতল গুরু গম্ভীর স্বরে বলল, তোমার শরীর ঠিক নাই, যেতে হবে না। আমি আর চাচুর সামনে নেব। ওখানে গিয়ে তোমার কাজ নেই। আশফাকও দ্রুত যুক্ত হলো, হ্যাঁ ভাইজান, আহাত ঠিকই বলেছে, তোমরা যাওয়ার প্রয়োজন নেই, তুমি বরং বাসায় থাকো। তাদের কথা শেষ হতেই আমজাদ মীরের মুখে লালচে ক্রোধের দাগ গাঢ় হয়ে উঠল। তিনি যেন অপমানিত বোধ করলেন। নিজের ছেলে আর ভাই তাকে দুর্বল ঘোষণা করছে। গলার স্বর মুহূর্তেই রুক্ষ বজ্রধ্বনির মতো হয়ে উঠল। আমারে কি তোরা বুড়ো ভাবছিস? আমি এখনও এক হাতে 100 জনকে মাটিতে গুঁজে দিতে পারি। সব কিছুতেই তোদের এই ঠুনকো কথাবার্তা আমার সহ্য হয় না। আমি কোনো কাপুরুষ নই যে ঘরে বইয়ের আঁচলের তলায় বসে থাকবো। আহাদ গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল বাবার দিকে। তার বাবার ফর্সা মুখটা রক্তিম বর্ণ ধারণ করেছে। সে জানে তার বাবা যা বলছেন তা সত্যি। আমজাদ মীর এখনও একখণ্ড আগ্নেয়গিরি। বিস্ফোরিত হতে মাত্র কয়েক মুহূর্ত লাগে। আহাদ আর কিছু বলল না। নিজের শার্টের হাতা গুটাতে গুটাতে গটগট করে বেরিয়ে গেল সেখান থেকে। আমজাদ মীরও কম না, সে রাগে ফুঁসছে। হঠাৎ পাশের ভারী লোহার চেয়ারটাকে এক লাথি মেরে বেরিয়ে গেলেন। পিছনে রয়ে যায় আশফাক মীর হতভম্ব বিমূঢ় হয়ে। প্রতিবারের মতো বাবা ছেলের এই রেশারেশির মাঝখানে সে হয়ে থাকে চ্যাপ্টা তক্তার মতো। সে উল্টে পড়ে থাকা চেয়ারটা সোজা করে ড্যামো ঘরের মাঝখানে বসে, এমন যেন তার এখানে থাকাটাই শ্রেয়। তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে।
মীর হাউজের ধূসর দেয়ালে এক অদ্ভুত গা ছমছমে ছায়া তৈরি করেছে। গেটের সামনে এসে থামলেন আমজাদ মীর, আর তার পাশে পাথরের মতো শক্ত চেহারা নিয়ে দাঁড়িয়ে আহাদ রাজা। সদ্য সমাপ্ত নিষ্ঠুর অধ্যায়ের পরও আহাদের চোখে এক বিন্দু ক্লান্তি নেই, বরং প্রতিশোধের শিখাগুলো এখন আরও উজ্জ্বল। ঠিক তখনই তাদের পিছু পিছু এসেই দাঁড়ালেন আশফাক মীর। বাবা ছেলের এই রেষারেষি সামলাতে হলেও তাকে সাথে যেতেই হবে। এমন সময় মীর হাউজের গেট পেরিয়ে ঢুকতে দেখা গেল ঈশানী আর তানভীরকে। কাছাকাছি আসতেই ঈশানী বিনয়ের সাথে সালাম জানালো আমজাদ মীরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমজাদ মীরের কঠোর মুখ নরম হলো কিছুটা। সালামের উত্তর নিয়ে পাশে দাঁড়িয়ে থাকা মাহির গালে আঙ্গুল ছুঁয়ে একটু আদরের ভঙ্গি করলেন। তানভীরের দিকে একবার তাকিয়ে ঈশানীকে প্রশ্ন করলেন, রিদিমাকে দেখতে এসেছো? ঈশানী মাথা নিচু করে জবাব দিল, জি আঙ্কেল। ভালোই করেছো, মেয়েটার শরীর আর মন দুটোই খারাপ। তোমাদের দেখলে ওর মন কিছুটা হালকা হতে পারে। ওরা ভেতরেই আছে, তোমরা যাও। জি আচ্ছা। ঈশানী শান্ত ভঙ্গিতে মাথা নেড়ে আহাদ আর আশফাকের দিকে এক ঝলক তাকিয়ে মাহির হাত ধরে ভিতরের দিকে চলে গেল। ঈশানী ভিতরে চলে যেতেই তানভীর এগিয়ে এলো আহাদের দিকে। বরাবরের মতোই পরিচিত চঞ্চল হাসি খুশি স্বভাব নিয়ে সে হঠাৎ কোলাকুলি করতে চাইল, কিন্তু আহাদ যেন সাপ দেখে পিছিয়ে যায়, সেইভাবে এক ধাপ পিছিয়ে গেল। তার এই অযথা গায়ে পড়া মানুষ পছন্দ না। তানভীরও মুহূর্তেই বিষয়টা টের পেল। নিজেকে সামলে নিয়ে হাসি মুখে জিজ্ঞেস করল, দোলা ভাই, আপনারা কি কোনো মিশনে যাচ্ছেন নাকি? আহাদ চোখ তুলে এমনভাবে তাকালো যেন কথাটাই তার কাছে বোকামি। পাশ থেকে আশফাক গম্ভীর গলায় বলল, দেখতেই যখন পাচ্ছ তাহলে প্রশ্নটা করার দরকার কি? তানভীরের মুখ উজ্জ্বল হয়ে উঠল উত্তেজনায়। সেই কণ্ঠে খই ফুটিয়ে বলল, আমিও যাব আপনাদের সাথে। আমাকেও নিয়ে চলুন দোলা ভাই। আমার মিশনে যাওয়ার অনেক দিনের ইচ্ছা। আমি কিন্তু অনেক সাহসী। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, এক চপাটে সব কাজ হয়ে যাবে। আহাদ ক্রুর হাসল। ধীরে ধীরে পিছন থেকে কোমরে গুজা পিস্তলটা বের করল। আহাদ দুবার কপাল ঘষে পিস্তলটা হাতে ঘোরাতে লাগলো। তানভীর হা করে তাকিয়ে রইল। জীবনে এই প্রথম সে সত্যিকারের অস্ত্র দেখছে এত কাছ থেকে। আহাদ খিচানো ঠোঁটে ঠান্ডা কণ্ঠে বলল, হ্যাঁ তুই যখন শখ, তাহলে চল ছেলেবাবু, আজ তোমাকে দিয়ে মিশন শুরু করি। তানভীর একটা শুষ্ক ঢোক গিলে নিল। মুখে কৃত্রিম হাসি টেনে কোনোমতে বলে উঠল, আরে না না, আমি তো মজা করছিলাম। আমি যাই, হ্যাঁ, রিদিকে দেখে আসি। বলেই সে এমনভাবে দৌড়ে ভিতরে ঢুকলো যেন পিছনে সাপদ দৌড়াচ্ছে। আহাদ হালকা হেসে ঠোঁট বাঁকালো, তার কণ্ঠে উপহাস। এই কলিজে নিয়ে মিশনে নামতে চায়, আচ্ছা কাপুরুষ। মীর হাউসের হলঘরে একটু চাপা উত্তেজনায় ভরা। সোফার সারিতে পাশাপাশি বসে আছে ঈশানী আর রিদিতা। তার কোলে আধশোয়া হয়ে আছে মাহি। পাশের সোফায় গুটিসুটি মেরে বসেছে আহিয়া আর আদিবা। দুজনের মুখেই উদ্বেগের ছাপ রিদিতার জন্য। হালিমা বেগম এতক্ষণ এখানেই ছিলেন, এখন উঠে রান্নাঘরের দিকে গেলেন। রিদিতার জ্বর গতকালকের চেয়ে অনেকটাই কমেছে। মুখমণ্ডলে আর আগের মতো লালচে ভাব নেই, কিন্তু সর্দি আর ঠান্ডার রেশ এখনও অনেকটাই আছে। গলা বসে যাওয়াতে কথার ধরনও পাল্টে গেছে অনেকটা। রিদি মাহির চুলে আঙ্গুল বোলাতে বোলাতেই ঈশানীকে জিজ্ঞেস করল, আব্বু আম্মু চলে গেছে, আসলো না যে? ঈশানী মাথা নেড়ে বলল, হ্যাঁ, বাসা বাড়ি ফাঁকা রেখে আর কতদিন থাকবে বল? তাছাড়া রাইসারও পড়া আছে, তাই চলে গেছে। কিন্তু আব্বু বলেছে আবার আসবে তোকে দেখতে। রিদি একটু নাক টানল, অতঃপর পাশে তানভীরের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিয়ে মুখটা কুঁচকে বলল, তাহলে এই লেজ কাটা বান্দরটাকে রেখে গেল কেন? ওরে নেয় নেই কেন? আর এখানেই আনলো কেন ওরে? ঈশানী আর চোখে তাকালো তানভীরের দিকে, শান্ত কণ্ঠে বলল, কিসের জন্য একটা কোর্স শুরু করেছে এখানে, 6 মাস লাগবে শেষ হতে, তাই যায় নাই। হৃদির বিরক্তি কিছুতেই স্তমিত হলো না। তানভীরের দিকে তাকানো মাত্রই তার সারা শরীরের রাগ যেন সক্রিয় হয়ে ওঠে, কারণ তানভীরের সেই গা ছাড়া ঢিলে ঢালা আচরণ হৃদির একদম সহ্য হয় না। আর তানভীরও সেটা বেশ বুঝতে পেরেছে। সে ইচ্ছে করেই একটু হৃদিকে জ্বালাতে চাইল। ঠোঁট বাঁকিয়ে বলল,
এভাবে তাকিয়ে আছিস কেন? চোখ দিয়ে গিলে খাবি নাকি? কোথায় তোর শ্বশুর বাড়িতে আসলাম, ভাইয়ের জন্য মুরগি টুরগি জবাই দিবি, পোলাও করবো, রান্না করবি, তা না করে সোফার উপর পা তুলে বসে আছিস। হৃদির রাগে ঠোঁট চাপল। এমনিতেই মাথা ধরে আছে, তার ওপর তানভীরের এমন কথায় মাথাটা ফেটে যাচ্ছে। সে কিছু বলার আগেই পাশে বসা আহিয়া একটু তাচ্ছিল্যর হাসি দিয়ে বলে উঠল, মীর হাউসের বউয়েরা এমন পায়ের উপর পা তুলেই বসে থাকে। বেয়াই, আপনাদের ওই গাইয়া শ্বশুরবাড়ির মতো না যে বউকে খ্যাটাবে। কিছু খেতে ইচ্ছে করলে কাজের লোক আছে, বলেন, এনে দেবে। গাইয়া বলে অপমান করবেন না বিয়ান। কে বলতে পারে কার ভাগ্যে কি আছে? আজ আপনি 5 তলায়, কালকে 22 তলায়, সাথে কোনো গাইয়া জামাইও থাকতে পারে। আহিয়া দাঁড়িয়ে পড়ল, চোখে খানিক বিদ্যুতের ঝলক, মুখে জোরপূর্বক হাসি টেনে বলল, আমার ভাগ্যের চিন্তা আপনাকে করতে হবে না। নিজের চরকায় তেল দেন, পরে চরকা না ঘুরিয়ে মেয়ে পাবেন না। তানভীর ভাব নিয়ে সোজা হয়ে বসল। মেরুন রঙের পাঞ্জাবি তার ফর্সা গায়ে ফুটে আছে। সে কলার ঠিক করে খুব গর্বের সাথে বলল, এই তানভীর আহমেদের জন্য মেয়ের মায়েরা পাগল, আর আপনি বলছেন মেয়েই পাবো না? আহিয়া তাচ্ছিল্য করে হেসে উঠল। হ্যাঁ, কপালে মেয়ের মায়েরাই ছুটবে, মেয়ে আর ছুটবে না। এবার হৃদি সহ আদিবা আর মাহিও শব্দ করে হেসে উঠল। আদিবা আর মাহি তো হেসে লুটিপুটি খাচ্ছে। তানভীর মুখটা গম্ভীর হয়ে গেল। ঈশানীর দিকে তাকিয়ে বলে উঠল, ঈশানীপু, এত বড় অপমান! আমি আর থাকবো না এই বাড়িতে, এখনই চলে যাবো। বলেই নাটকীয় ভঙ্গিতে লাফিয়ে দাঁড়িয়ে পড়ল। সবার দিকে একবার একবার করে তাকিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই দেখল সামনেই দাঁড়িয়ে আছে শ্রিয়াস। আহাদ রাজার কালো রঙের ভয়ানক কুকুরটা সবুজ চোখ দুটো তুলে হঠাৎ তাকালো তার দিকে। তানভীর সেই দৃষ্টি দেখেই ভড়কে গেল। নিজেকে সামলাতে না পেরে ধপাস করে পড়ে যায় মেঝেতে। এবার সবার হাসির শব্দ আরও বেড়ে গেল। আহিয়া হাসতে হাসতে হাত বাড়িয়ে বলল, যতই হোক বিয়াই, আপনি তো আমাদের মেহমান। সোফা থাকতে এমন মেঝেতে বসে আছেন, ভালো দেখাচ্ছে না, উঠে বসুন। তানভীরও সুন্দর করে হাত বাড়িয়ে দিল, কিন্তু নিজে না উঠে এক ঝটকায় আহিয়াকেও মেঝেতে এনে ফেলে দিল। হঠাৎ টান দেওয়াতে আহিয়াও নিজেকে সামলাতে পারল না, ধপ করে পড়ল পাশেই স্বাভাবিকভাবেই। তবে সেই মুহূর্তেই একটা বজ্রধ্বনির মতো অস্বাভাবিক কণ্ঠ ভেসে এলো। আহি, সবার চোখ একসাথে ঘুরে গেল মূল দরজার দিকে। দরজার সামনে দাঁড়িয়ে আছে আদনান, চোখে উদ্বেগ, মুখে টানটান রাগ, শিরায় শিরায় দুশ্চিন্তা। সে ছুটে এসে ব্যাগটা সোফায় ছুঁড়ে ফেলে সোজা আহিয়ার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তার কণ্ঠটা কেমন নরম অথচ কাঁপা। তুই ঠিক আছিস? লাগেনি তো? হাতটা দেখি কোথায় লেগেছে, বেশি ব্যথা পেয়েছিস? আদনানের এমন কাণ্ড দেখে তানভীর, ঈশানী আর হৃদি একে অপরের দিকে তাকালো। আহিয়া সবার দিকে তাকিয়ে বুঝতে পারল এই মুহূর্তের ওজন। সে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে ওড়না ঠিক করে বলল, আমি ঠিক আছি আদনান ভাই। আদনান জায়গায় বসে রইল। তানভীরও সুযোগ পেয়ে বলল, আরে কিছু হয় নাই ভাই, আমরা তো মজা করছিলাম। আদনান চোখ রাঙিয়ে বলল, ও কি তোমার বেয়ান লাগে যে মজা করছো? হ্যাঁ, বেআইনি তো লাগে। জাস্ট শাট আপ। আদনানের মুখ আবারও শক্ত হয়ে গেল। উঠে ব্যাগ তুলে নিয়ে আহিয়ার দিকে তাকালো। আহিয়া হৃদির পাশে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। এতক্ষণ দুষ্টমি করলেও এখন যেন ভেজা বিড়াল। আদনান সেটা বুঝতে পারল, ঠান্ডা স্বরে বলল, আহি, উপরে আয়। আদনান পা বাড়াতেই আহিয়া বিস্মিত হয়ে বলল, কেন? আসলে হৃদি অসুস্থ, আমি ওর কাছেই আছি তো, ওকে রেখে গেলে ভাইয়া বকা দিবে। আদনান আর চোখে হৃদির দিকে তাকালো। হৃদি তখন তার দিকেই তাকিয়েছিল। দ্রুত নজর হটিয়ে নিল, চোখ পিটপিট করে আহিয়াকে বলল, কিছু হবে না, তুই যা, বুবু আছে তো। আদনান আবার আহিয়াকে দীর্ঘ গলায় বলল, ওষুধ দেবো, সেটা এসে নিয়ে যা। এই বলে সোজা সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। আহিয়া একটু ইতস্তত করে পিছু নিল। তানভীর এবার মেঝেতেই 2 হাঁটু ভাঁজ করে বসল, গালে হাত রেখে বলল, ধলা ডাক্তার এমন করলো কেন? ঈশানী হৃদির দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, রিদি, আমার মনে হয় আদনান মীর আহিয়াকে ভালোবাসে। দেখলি না কেমন আচরণ করলো? চোখ মুখ পুরো পাল্টে গেছে। সত্যি বলতে হৃদিও সেই দৃষ্টি দেখেছে। একটা অদ্ভুত তীব্র উদ্বেগ, কেবল ভাই সুলভ নয়, কিছুটা বেশি, অনেক বেশি। তবুও সে এড়িয়ে গেল।
আহিয়ার সাথে কথা না বলে তো আর কিছু বলা যাচ্ছে না। সে ধীরে বলল, আরে না, তেমন কিছু না। আদনানের কোনো বোনটোন নেই তো, তাই আহিয়াকে আদিবাকে খুব ভালোবাসে। তুই যতই বল দিদি, আদনান মীরের চোখের ওই দৃষ্টি উদ্বেগ বোনের জন্য ছিল না, এটা অন্য কিছু। ঈশানী দৃঢ়তার সাথে বলায় হৃদিও আর কোনো অজুহাত দিল না, শুধু সিঁড়ি বেয়ে উঠতে থাকা আদনান আর আহিয়ার দিকে তাকিয়ে রইল। মনে মনে ভাবল, আজকে আহাদ রাজা আসলে আসল সত্যিটা জিজ্ঞেস করবে। সে কি এসব বিষয়ে অবগত? আদনান কি আসলেই আহিয়াকে বোন ছাড়া অন্য চোখে দেখে? যদি তাই হয় তাহলে ওকে বিয়ে কেন করতে চাইল?